আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা এবং আজকের ক্লাসের সুধী মণ্ডলী যারা আজকের ক্লাসটি দেখছেন কিশোর বাতায়নের প্ল্যাটফর্ম থেকে আমি পদার্থবিজ্ঞানের উপর আজকের ক্লাসটি নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আমি শাহিনুর সুজন, প্রভাষক পদার্থবিজ্ঞান কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন এবং শিক্ষার্থী বন্ধুরা তোমরাও নিশ্চয়ই ভালো আছো এবং ধারাবাহিকতা বজায় রাখতে গিয়ে আজকেও ঠিক ভেক্টরের পঞ্চম ক্লাস, ঠিক গতকালই আমাদের চতুর্থ ক্লাস গিয়েছে এবং আমি তোমাদেরকে সর্বদাই অনুরোধ করছি প্রত্যেকটি ক্লাসকে আপডেট করে দিবে। সো 4 নম্বর ক্লাস না করলে 5 নম্বর ক্লাসটা কখনোই তোমার জন্য আপডেট হবে না। তো শিক্ষার্থী বন্ধুরা নিয়মিত ক্লাসগুলো করবে, এটা হচ্ছে আমার আকুল মিনতি তোমাদের প্রতি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমি দেখছি ইতিমধ্যে তোমরা অনেকেই ক্লাসটিতে জয়েন করে ফেলেছো। আমি একটু কনফার্ম হয়েই তারপর ক্লাসে যাচ্ছি। আমি তোমাদের কিছু কমেন্টস পড়ে নিয়ে তারপর ক্লাসে যাচ্ছি। আমি দেখছি শুরুতেই হ্যাঁ অনেকেই কমেন্ট করছো। আমি শাওন গুড মর্নিং, ঠিক আছে। তারপর হচ্ছে কক্সবাজার গভর্নমেন্ট মহিলা কলেজ থেকে মুন্নি বলছো, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহী থেকে তাসনিম বলছো। অনাসিস রহমান কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হাবিবা নূর ওয়ালাইকুম আসসালাম। ফরিদপুর পাবনা থেকে বলছো তোমার হান্নান। তারপর আব্দুস ওয়ালাইকুম আসসালাম। রাবেয়া ওয়ালাইকুম আসসালাম। অনন্যা ওয়ালাইকুম আসসালাম। তারপর আমি দেখছি জয়নাল, তারপর কক্সবাজার সিটি কলেজ থেকে জেসি জয়েন করেছো। তারপর আশা, সাইফুল। তারপর আমি দেখছি আমার শব্দ শোনা যাচ্ছে তো না? তারপর হ্যাঁ 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 আমার শব্দ শোনা যাচ্ছে। আমি নিজে একটু কনফার্ম হয়ে নিলাম, আসলে লাইভ ক্লাস তো। লক্ষ্মীপুর থেকে আরাফাত বলছো, পটুয়াখালী থেকে নাইম বলছো। তারপর সুখদেব বিশ্বাস, সানিয়া বলছো কেমন আছেন? ওয়ালাইকুম, ভালো আছি। ফ্রম ন্যাশনাল আইডিয়াল কলেজ ঢাকা জিহান, কুমিল্লা গভর্নমেন্ট উমেন্স কলেজ থেকে অনন্যা, কুমিল্লা গভর্নমেন্ট মডেল কলেজ থেকে পাল বলছো, কক্সবাজার গভর্নমেন্ট মহিলা কলেজ থেকে সিরাজুম মনিরা বলছো। যাই হোক, আমি অলরেডি 2.5 মিনিট সময় তোমাদের সাথে কমিউনিকেট করে আমি ব্যয় করলাম। এখন চলো আমরা ক্লাসে চলে যাই। আমি আবারও বলছি প্রত্যেকটি ক্লাসকে কিন্তু আপডেট করবে। সো 1 2 3 4 5 আমি একদম নাম্বারিং করে ক্লাসগুলো করছি প্রত্যেকটি লেকচার অনুযায়ী। এ পর্যন্ত যে ক্লাসগুলো করেছি সেটার উপরে আজকে কিছু স্পেশাল ম্যাথ নিয়ে আমরা কথা বলবো। তোমরা ইতিমধ্যে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছো যে স্যার আজকে আমাদের সাথে নদী, নৌকা, স্রোত এই বিষয়গুলো নিয়ে স্যার নিশ্চয়ই কথা বলবে। আমি ডিটেল এই নদী, নৌকা, স্রোত এগুলার ম্যাথগুলো আসলে কেমন হয় এগুলার ডিটেল বিষয়গুলো নিয়ে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব তথ্যগুলো। শিক্ষার্থী বন্ধুরা চলো তাহলে ক্লাসটি শুরু করা যাক। আমরা একদমই চিন্তা করব না, আমরা ফিজিক্স পড়ছি, কারণ ফিজিক্সের প্রতি আলাদা একটা অ্যালার্জি আমাদের সবার আছে যে এটা এক ধরনের কঠিন সাবজেক্ট। কিন্তু তোমরা নিয়মিত যারা ক্লাসগুলো করছো, আমার বিশ্বাস তারা ভেতরে এতটুকু বিশ্বাস স্থাপন করতে পেরেছো যে ফিজিক্স আসলে কঠিন না, আমাদের বোঝায় কঠিন হইতে পারে। যেমন আমরা কঠিন করে বুঝতে পারি, সেক্ষেত্রে আমাদের কাছে এটা কঠিন লাগতে পারে এবং আমাদের মাঝে অনাগ্রহ তৈরি হইতে পারে। ফিজিক্স আসলে অনেক মজার একটা সাবজেক্ট। ফিজিক্স মানেই হচ্ছে প্রকৃতি সম্পর্কিত জ্ঞান। তো এই চারপাশের প্রকৃতিতে তুমি ফিল করবা, দেখবা ফিজিক্সটা অনেক সহজ হয়ে যাবে। চলো তাহলে নদী, নৌকা, স্রোত সম্পর্কে আজকের ক্লাসটি আমরা শুরু করি। আমি এখানে একটা তথ্য লিখেছি, আমি এখানে কয়েকটা ফিগার এঁকেছি এবং প্রত্যেকটা ফিগারে একটা জিনিস তুমি অবগত থাকবে, এটা হচ্ছে নদীর এই পার এবং ওইটা হচ্ছে ওই পার। এটা নদীর এই পার, ওই পার, এই পার, ওই পার। আর এখানে একটা জিনিস শো করেছি, সেটা হচ্ছে নদীর স্রোত হচ্ছে এদিকে। সব জায়গাতেই স্রোত এদিকে যাচ্ছে, আমরা এটা ধরে নিলাম যে আমার হাতের ডান দিকে স্রোত যাচ্ছে। আর নদীর প্রস্থ হচ্ছে এটা হচ্ছে নদীর প্রস্থ দৈর্ঘ্য বরাবর স্রোতটা, স্রোত বরাবর প্রস্থ বরাবর। একটা নদীতে এই দুটো জিনিস যদি কেউ মনে রাখতে পারে, যে নদীর নৌকা, স্রোত, এই সকল অঙ্কগুলো যদি আমাদেরকে অনেক পেঁচিয়েও দেয়, কেউ যদি এটা বুঝতে পারে যে এটা এইদিকে হচ্ছে স্রোত, এদিকে হচ্ছে প্রস্থ, তার মানে স্রোত বরাবর তথ্যগুলো আমি ভালো করে বুঝবো, প্রস্থ বরাবর তথ্যগুলো আমি ভালো করে বুঝবো। নদী, নৌকা, স্রোত নিয়ে কোনো সমস্যা তোমাদের থাকবে না আফটার ক্লাস, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করছি সেটা। তোমরা আমাকে সহযোগিতা করবে নিশ্চয়ই। ঠিক আছে, আমি এখানে এই যে আমি চিহ্নগুলো দিয়েছি, এগুলো দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি এগুলো হচ্ছে নৌকার বেগ।
তার মানে এই বেগটাকে আমি বলছি এটা হচ্ছে বুটের ভ্যালোসিটি। এই বেগটাকে আমি বোঝানোর চেষ্টা করছি এটা হচ্ছে বুটের ভ্যালোসিটি। এই বেগটাকে আমি বোঝানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে বুটের ভ্যালোসিটি। বুট মানে নৌকা, তার মানে নৌকার বেগ। তো তুমি অলরেডি দেখে কিন্তু তিনটা জায়গায় তুমি বুঝে ফেলেছ যে এটা হচ্ছে স্রোতের প্রতিকূলে, এটা হচ্ছে, কারণ স্রোতটা যেহেতু এদিকে যাচ্ছে, আমি লিখে ফেললে ভালো হয়, তোমাদের জন্য হয়তো সুবিধা হয়। এটা হচ্ছে স্রোতের বেগ, যেটাকে আমি ভি আর বলতে পারি, রান মানে স্রোত, ভি আর না বলে ভি টি বলি, টিতে বোঝাচ্ছে টাইড, টাইড মানে স্রোত। আমি এটাকে বলছি স্রোতের বেগ, এটাকে বলছি স্রোতের বেগ। একটা নদীতে আসলে একটা নৌকা এই তিনভাবে রওনা দিতে পারে সর্বোচ্চ, এর চেয়ে বেশি করে রওনা দিতে গেলে সে আসলে পানির মধ্যে ঢুকবে, পানির মধ্যে ঢুকা ছাড়া কোনো বুদ্ধি নাই। এই যে এটা হচ্ছে নদীর তলটা, এই তলের ভেতর থেকে নদী এই যে 180 কোণের মধ্যে রওনা দিতে পারে, আর এর ভেতরে গেলে সে পানির নিচে ঢুকে যাবে। এটা নদীতে মাঝি এটা এক্সপেক্ট করে না। আর একটা নদীতে নদী নৌকা স্রোত নিয়ে কোনো অঙ্ক যদি থাকে, সেক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে যে তোমার এই স্রোতের বেগটা কনস্ট্যান্ট, মানে যেটা আছে সেটাই সমবেগে চলবে আর কি, মানে যা আছে সেটা পরিবর্তন হবে না, একটু পরপর স্রোতের বেগ ব্যারি করবে, সেগুলো দিয়ে সেই ব্যারি করা মান নিয়ে আমরা অঙ্ক করতে পারবো না, আমরা ধরে নিব স্রোতের বেগটা সমবেগে যাচ্ছে, এরকম চিন্তা করব। আচ্ছা, নৌকা যে কোনো বেগে যেতে পারে, এটা নৌকার ইচ্ছা। এখন একটু দেখো, তিনটা সিচুয়েশন আমি ক্রিয়েট করে রেখেছি এখানে। এই পার্টটা দেখে তুমি বুঝতেছো এটা হচ্ছে স্রোতের প্রতিকূলে রওনা দেওয়া হয়েছে, এটা হচ্ছে স্রোতের প্রতিকূলে রওনা দেওয়া হয়েছে। এই পার্টটা দেখে তুমি এটা বুঝতে পারতেছো এটাকে আমি কি বলবো, এটা একদম সোজা রওনা দিয়েছে, সোজা, একদম সোজা রওনা দিয়েছে, সোজা রওনা দিয়েছে। আর এটা এটা স্রোতের অনুকূলে রওনা দিয়েছে। আমি আসলে এটা বোঝানোর একদমই চেষ্টা করতেছি না যে সে কোথায় পৌঁছাইছে, আমি এটা বোঝানোর চেষ্টা করতেছি রওনা দিছে, স্রোতের প্রতিকূলে রওনা দিয়েছে, সোজা রওনা দিয়েছে। কোথায় পৌঁছাইছে সেটা পরের ব্যাপার। স্রোতের অনুকূলে রওনা দিয়েছে, রওনা দিয়েছে, কোথায় পৌঁছাবে সেটা পরের ব্যাপার। তো এখন এই অবস্থায় নৌকাগুলা অথবা তোমার সাঁতারু, নদীতে আসলে দুইজন মুভ করবে, একটা হচ্ছে সাঁতারু মুভ করবে, সাঁতারু সাঁতার কেটে যাবে, অথবা মাঝি নৌকা নিয়ে যাবে। এই দুইটা জিনিস দিয়ে আসলে প্রশ্নগুলো থাকে। তো এখন লক্ষ্য করো, এখানে দেখে বুঝতেছো তুমি স্রোতের প্রতিকূলে গেছে, এখানে একদম সোজা রওনা দিছে, এখানে একদম স্রোতের অনুকূলে রওনা দিছে। তো এই তিনটা সিচুয়েশনে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে সবচেয়ে বেশি জোরে কোথায় যায়, এই তিন সিচুয়েশনে একটা নৌকা সবচেয়ে বেশি জোরে কোথায় যায়, কোথা দিয়ে যাবে, তাহলে সেটার আনসার হবে কিন্তু এটা না, এটা না, এটা। স্রোতের অনুকূলে রওনা দিলে সেই নৌকাটা সবচেয়ে বেশি জোরে যাবে, জোরে যাবে, কারণ অলরেডি এখানে স্রোতের বেগ আছে, আরেকটা বেগ কিন্তু এখানে যোগ হয়ে গেছে, এই বেগের একটা অংশ যোগ হয়ে গেছে, যেটা এই স্রোতের বেগের সাথে যোগ হয়ে নৌকাটা একটু জোরে যাবে। আচ্ছা, এখন একটু লক্ষ্য করো, আমি যদি তোমাকে এই প্রথম পার্ট নিয়ে কথা বলি, আমি যদি তোমাকে বলি যে একটা মাঝি একটা নৌকাকে নিয়ে এখান থেকে ঠিক এই জায়গায় পৌঁছাতে চায়, তার মানে একটা মাঝি একটা নৌকাকে নিয়ে ঠিক তার বিপরীত বিন্দুতে পৌঁছাতে চায়। এখানে বেশ কিছু শব্দ আমি লিখবো, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিবে। এখান থেকে ঠিক বিপরীত বিন্দুতে যদি পৌঁছাতে চায়, এই শব্দগুলোকে কিভাবে প্রকাশ করে? এই শব্দগুলোকে এভাবে লেখা যেতে পারে যে ঠিক বিপরীত বিন্দুতে যেতে চায়, তারপর বলা যেতে পারে এটাকে আমরা নদীর প্রস্থ বরাবর বলেছি আগেই, প্রস্থ বরাবর যেতে চায়। হ্যাঁ, এটাকে আমরা বলতে পারি যে লম্বালম্বি যেতে চায়, লম্বালম্বি যেতে চায়। এটাকে আমরা বলতে পারি ন্যূনতম দূরত্বে যেতে চায়। এটাকে আমরা বলতে পারি ভিটি এর সাথে সমকোণে যেতে চায়। তার মানে এই এতগুলো শব্দ যে আমি লিখলাম, অনেকগুলো ভাষা যে আমি লিখলাম, এই সবগুলো ভাষা দিয়ে একটা কথাই আমি বোঝানোর চেষ্টা করতেছি যে মাঝি একদম ঠিক ওপারের বিপরীত বিন্দুতে যেতে চায়। তো ওপারের বিপরীত বিন্দু যে কথা, নদীর প্রস্থ বরাবর যাওয়া একই কথা, লম্বালম্বি যাওয়া একই কথা, ন্যূনতম দূরত্বে যাওয়া একই কথা, কারণ এপার এবং ওপারের ঠিক সবচেয়ে মিনিমাম ডিস্টেন্স যদি
আমি তোমাকে জিজ্ঞেস করি, তুমি নিশ্চয়ই এটাও বলবা না, এটাও বলবা না, বলবা এটাই সবচেয়ে মিনিমাম ডিস্টেন্স। আচ্ছা, তাহলে ন্যূনতম দূরত্বে যেতে চায়, অথবা আমি বলতে পারি স্রোতের বেগের সাথে সমকোণে যেতে চায়। এই যে কোনো শব্দ যদি তুমি পাও তবে তুমি বুঝবে যে নৌকাটা এখান থেকে ঠিক অপোজিট পয়েন্টে যেতে চায়। তো এখান থেকে যে প্রশ্নটা করে, এই ভাষাগুলো তোমার জানা থাকতে হবে। প্রশ্নটা করে, আমরা সামান্তরিক সূত্রে শিখেছি যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আসলে আলফা। এটা আমরা শিখেছি সামান্তরিক সূত্রে, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। তো তুমি যদি এই পয়েন্টগুলোতে যেতে চাও, ঠিক বিপরীত বিন্দুতে যদি তুমি যেতে চাও, তাহলে তোমাকে কত কোণে রওনা দিতে হবে? এই প্রশ্নগুলো খুব অ্যাভাইলেবল, পরীক্ষায় কিন্তু এগুলো আসে। যে তুমি ঠিক বিপরীত বিন্দুতে যেতে চাও, তুমি ন্যূনতম দূরত্বে যেতে চাও, তুমি লম্বালম্বি যেতে চাও, তুমি প্রস্থ বরাবর যেতে চাও, তোমাকে কত কোণে নৌকাটা নিয়ে রওনা দিতে হবে, এই কোণটা তোমার কাছে চেয়েছে। যদি কখনো তোমাকে এরকম করে কত কোণে রওনা দিবা, তুমি ঠিক এপার থেকে ওপারের বিপরীত বিন্দুতে পৌঁছাতে চাও, সেক্ষেত্রে তুমি অবশ্যই একটা জিনিস মনে রাখবা যে এই যে স্রোতের বেগ এবং এই যে লব্ধিটাকে আমি রিজাল্ট্যান্ট ভ্যালোসিটি বলতে পারি, যেটা আসলে এই দুই ভেক্টরের লব্ধি, এই লব্ধিটা স্রোতের বেগের সাথে 100% 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, সেটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। যদি তুমি কখনো এই জায়গাগুলোতে পৌঁছাতে চাও, তুমি রওনা দিয়েছো কিন্তু স্রোতের প্রতিকূলে, হ্যাঁ, এই জায়গায় পৌঁছাতে চাইলে তোমাকে স্রোতের প্রতিকূলে রওনা দিতে হবে। স্রোতের প্রতিকূলে রওনা দিলে তুমি ঠিক এই পয়েন্টগুলোতে পৌঁছাতে পারবা। সেক্ষেত্রে তোমাকে সারা জীবন মনে রাখতে হবে যে আমি যদি ঠিক সোজা ওপারে যেতে চাই, তার মানে আমার লব্ধি এবং আমার স্রোতের বেগের মধ্যবর্তী কোণ হচ্ছে কত? 90 ডিগ্রি। এটাকে কনস্ট্যান্ট রেখে কিন্তু আমার এই আলফার মানটা বের করতে হবে। এই জিনিসটা একটু তোমার যাতে মনে থাকে। সেক্ষেত্রে কোন লজিক থেকে আমরা এই আলফাটা বের করতে পারবো? খুবই চমৎকার লজিক আমাদের জানা আছে। tan θ = এই লব্ধিটা যার সাথে কোণ উৎপন্ন করবে সূত্রের মধ্যে সে একা একা থাকবে, আমি পড়িয়েছি, এবং যার সাথে কোণ উৎপন্ন করবে না সূত্রের মধ্যে সে একা একা থাকবে না, সূত্রের মধ্যে সে ডাবল টাইম থাকবে। তো এখান থেকে তুমি আলফা বের করতে পারবা। এই থেটার মানটা কিন্তু আমি ফিক্সড ধরে নিয়েছি 90, কারণ আমি ঠিক সোজা ওখানে যেতে চাই। হ্যাঁ, এই অঙ্কগুলো খুব অ্যাভাইলেবল। আমি তোমাকে আজকে নদী নৌকা স্রোতের যত ধরনের ম্যাথই থাক না কেন, সবগুলো সম্পর্কে একটা ডিটেল ধারণা দিব। তো এখন এই জায়গাতে তোমাকে কিন্তু প্রশ্ন করে ফেলতে পারে পরীক্ষার মধ্যে যে কত লব্ধি বেগে নৌকাটা পৌঁছেছে। এই লব্ধি বেগ মানে তোমার কাছে কিন্তু এই লব্ধি বেগ, দ্যাট মিনস এই লব্ধি বেগ এর ম্যাথমেটিক্সটা আমি লিখেছি VR দ্বারা প্রকাশ করেছি। কত লব্ধি বেগে তুমি পৌঁছাতে চাও, এটা কিন্তু তোমার কাছে এখান থেকে জানতে চাইতে পারে। তো লব্ধি বেগ বের করার, লব্ধির মান বের করার যে লজিক আমরা জানি, এটা ভেক্টর রাশি। লব্ধির মান বের করার যে সূত্র আমরা জানি, সেটা হচ্ছে √/VT², মানে ওই ভেক্টর দুটো দিয়ে আমরা পড়ছিলাম P² + Q² মানে VB² প্লাস 2VT VB cos আলফা। এই যে এটা হচ্ছে সূত্র। আলফার মানটা আমরা কিছুক্ষণ আগে নিশ্চয়ই বের করে আনছি, আমরা লব্ধি বেগের মানটাও বের করতে পারবো। আচ্ছা, তার মানে এই স্রোতের প্রতিকূলে রওনা দিলে এই সব জায়গা থেকে কি কি প্রশ্ন থাকে আমি তোমাকে একটু দেখানোর চেষ্টা করতেছি আসলে। আচ্ছা, এরপর কথা হচ্ছে আর কি কি এখানে থাকতে পারে, আমি যদি একটু নোট ডাউন করি, আর কি কি এখানে থাকতে পারে। একটু আমি জায়গাটা শর্ট করার জন্য আমি একটু জায়গা নিচ্ছি। মূলত লব্ধি বেগ VR = √/VT² + VB² প্লাস 2VT VB cos আলফা। এই লজিকটা কখন ফেলবো? যখন আমাদের কাছে লব্ধি বেগ বা প্রকৃত বেগ জানতে চাবে। লব্ধি বেগের আরেকটা সিনোনিম হচ্ছে প্রকৃত বেগ। তো এখন আরেকটা জিনিস এখান থেকে তোমার কাছে চাইতে পারে, সেটা হচ্ছে এপার থেকে ওপারে যেতে কত সময় লাগবে। সময় = হচ্ছে দূরত্ব ভাগ বেগ। সেক্ষেত্রে তোমাকে প্রশ্ন অবশ্যই ওরা নদীর এপার ওপারের মধ্যে যে প্রস্থটা, এই ডিস্ট্যান্সটা, সেটা অবশ্যই দিয়ে দিবে। এপার ওপারের মধ্যে প্রস্থটা কত সেটা দিয়ে দিবে। তো সেটা যদি দিয়ে দেয়, সময় = তো আমরা ছোটবেলা থেকেই শিখেছি দূরত্ব ভাগ বেগ। দূরত্ব ভাগ বেগ। এখন এই বেগটা নিয়ে কিন্তু একটু বিতর্ক আছে, এই বেগটা আমি কত বসাবো, মানে একটু চিন্তা করার বিষয় আসলে বেগটা কত বসাবো। তো সময় = দূরত্ব ভাগ বেগ। এখানে তুমি যদি বসাতে চাও সময় = দূরত্ব ভাগ বেগ, বেগটা যদি বসাতে চাও, বেগটা তুমি বসাইতে পারো VB, তোমার কাছে মনে হতে পারে তুমি বসাইতে পারো VR,
নানান রকম তুমি বসাইতে পারো, কিন্তু এগুলো আসলে কারেক্ট আনসার না। কারেক্ট আনসার হচ্ছে তুমি যেহেতু প্রস্থ বরাবর একটা তথ্য তুমি জানতে চাচ্ছ, দেখো আমি কিন্তু শুরুতেই লিখেছি প্রস্থ এবং স্রোত একটা এখানে বিষয়। প্রস্থ বরাবর তুমি একটা জিনিস, একটা রাশি জানতে চাও যে এপার থেকে ওপারে যাওয়ার টাইমটা কত। তো টাইমটা তুমি বের করতে চাইলে দূরত্ব ভাগ সময়, দূরত্বটাও তোমার প্রস্থ বরাবর এবং বেগটাও প্রস্থ বরাবরই নিতে হবে। তাইলে প্রস্থ বরাবর এখানে বেগটা কোনটা? ভি আর। ভি আর তোমার কাছে প্রস্থ বরাবর কেন মনে হচ্ছে? কারণ তুমি ঠিক বিপরীত বিন্দুতে যেতে চেয়েছিলা, তাই এটা প্রস্থ বরাবর মনে হচ্ছে। কিন্তু নৌকাটা যদি এই পয়েন্টে গিয়ে পৌঁছায়, যদি কখনো এরকম হয় এই পয়েন্টে গিয়ে পৌঁছায়, তখন তো তুমি এই ভি আরটাকে এখানে লিখতে পারবে না, কারণ সেটা তো প্রস্থ বরাবর না। আমার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং না বুঝলে পরবর্তীতে রেকর্ডেড ক্লাস দেখতে হবে। আমি একের অধিকবার বলে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। তাহলে এই প্রস্থ বরাবর বেগটা আসলে কত? আমি কি এই অঙ্কের মধ্যে ভি আর বসালে চলবে? চলবে। কিন্তু যদি কখনো ঠিক প্রস্থ বরাবর এই লব্ধি বেগটা না হয়ে একটু কর্নারে লব্ধি বেগটা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তুমি ওই ভি আরটা নিতে পারবে না। তাহলে এটার জন্য কি স্যার সহজ কোনো বুদ্ধি আছে যে সব সময়ের জন্য এই সূত্রটা কোনটা হবে? অবশ্যই আছে, যেটা আমরা ভেক্টর বিভাজন থেকে শিখে এসেছি। ভেক্টর বিভাজন থেকে আমরা শিখেছি যে কোনো একটা ভেক্টরের দুইটা অংশ থাকে। যেমন তুমি খুব ইজিলি নিশ্চয়ই গেস করতে পারতেছো, এই কোণটাকে আমরা বলতে পারি পাই মাইনাস আলফা, কারণ এই পুরোটা হচ্ছে পাই আর এটা হচ্ছে আলফা, সো এটা হচ্ছে পাই মাইনাস আলফা। আমি কি এখন একটা জিনিস বলতে পারি, দেখো তো, যে এই ভিবি এর এই অংশটা হচ্ছে কোণ ছাড়া অংশটা, কারণ কোণওয়ালা অংশ হচ্ছে ভিবি কস পাই মাইনাস আলফা, তো ভিবি এর এই অংশটা হচ্ছে ভিবি সাইন আলফা। আমি আসলে ওই পাই মাইনাস আলফা না লিখে পাই মানে 180 ডিগ্রির জন্য সাইনটা আসলে সাইনই থাকে, আমি একবার একটু লিখে ফেলেছি। তাহলে ভিবি এর এই প্রস্থ বরাবর যে অংশটা সেটা কিন্তু ভিবি সাইন আলফা। পরীক্ষায় কিন্তু এমসিকিউতে চলেও আসতে পারে যে এই নৌকার বেগের প্রস্থ বরাবর অংশ কোনটা, সেটা হচ্ছে ভিবি সাইন আলফা। এই নৌকার বেগের স্রোত বরাবর অংশ কোনটা, সেটা হচ্ছে ভিবি কজ আলফা। তাহলে সারা জীবনে কিন্তু এই ভেক্টরটার প্রস্থ বরাবর অংশটা ভিবি সাইন আলফা হবে, এটা পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নাই। সো তুমি সারা জীবনের জন্য সূত্রটা এরকম যাচাই করে রেখে দিতে পারো, গুছিয়ে রেখে দিতে পারো যে এই স্রোতের প্রতিকূলে রওনা দেওয়ার যদি কোনো ম্যাথ থাকে, সেখানে সোজাসুজি যেতে বললে আমি যাব, সেক্ষেত্রেও আমি এটা ইউজ করতে পারবো। অথবা তুমি যদি এখানে এটার বদলে এখন ভিআর দিয়ে ব্যবহার করো, মানে ডি ভাগ ভি আর হয়ে যাবে কিন্তু। আচ্ছা, তাহলে এখান থেকে এই জিনিসগুলোই মূলত পরীক্ষায় চেয়ে থাকে, এই সিচুয়েশন থেকে। এটা সিচুয়েশন নাম্বার 1 আমরা বলতে পারি। যেই সিচুয়েশনে আমরা দেখলাম নদীটা প্রতিকূলে রওনা দেয়, আমরা নিশ্চয়ই বুঝতে পারবো, যেমন 110 ডিগ্রি কোণে রওনা দিয়েছে, আমরা বুঝতে পারবো এটা প্রতিকূলে। হ্যাঁ, 91 ডিগ্রি কোণে রওনা দিয়েছে, এটা প্রতিকূলে। 90-র ওপারে গেলেই সেটা বুঝবো আমরা প্রতিকূলে রওনা দিয়েছে, আর 90-র এপারে গেলে আমরা বুঝবো সেটা অনুকূলে রওনা দিয়েছে। তাহলে আমরা একটা সিচুয়েশন সম্পর্কে অবগত হলাম। তো এখন আমি তোমাদের একটু কমেন্টসগুলো একটু দেখতে চাই, তোমরা আমার কথা কি আসলে বুঝতে পারতেছো কিনা। আমি একটু দেখতে চাই তোমরা কি আছো কিনা এবং আমার কথাগুলো তোমরা শুনছো কিনা, সেটা একটু দেখতে চাই। আমি দেখছি মাহবুব এগ্রিকালচার ইউনিভার্সিটি কলেজ থেকে, ওয়ালাইকুম আসসালাম। তারপর আমি দেখছি ঢাকা সিটি কলেজ থেকে, বান্দরবন গভর্নমেন্ট কলেজ থেকে। তানহা, লেট করে ফেলছো তুমি, রেকর্ডেড ক্লাসটা দেখে ফেলবা। তবে আজকের ক্লাসটা খুব মানে ভয়াবহ ইম্পর্ট্যান্ট আর কি, এই মনোযোগ দিয়ে দেখাটা বুদ্ধিমানের কাজ হবে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, এখন আমি এখানে একটু যাই। এখানে আমি যে জায়গাতে আছি তোমরা একটু বুঝার চেষ্টা করো। আমি কিন্তু স্রোতের প্রতিকূলে আছি। আরাফাত, তুমি প্রশ্ন করেছো সমকোণ হয় নাই কেন, সমকোণ হবে কেন, আমি তো প্রতিকূলে গিয়েছি। তাহলে প্রতিকূলে গেলে এই কোণের মানটা তো আলফাটা তো আর সমকোণ না, এটা বড় হয়ে গেছে। তো এখন আমি যাব একদম ঠিক সোজা। সোজা গেলে স্রোতের বেগ নৌকার বেগের মধ্যবর্তী কোণ কত হয়, সেটাকে কিন্তু আমরা বলতে পারি আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি। তার মানে আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি কখন? যখন তুমি সোজা রওনা দিবা। সোজা রওনা, নট পৌঁছা। তুমি কোথায় পৌঁছাবা? যেমন এখানে আমরা দেখেছি একদিকে রওনা দিয়েছে, পৌঁছাইছে এই যে এখানে, ঠিক বিপরীত বিন্দুতে। সেক্ষেত্রে কত কোণে রওনা দিতে হয়েছে সেটা এই লজিক থেকে আলফাটা বের করব। কত লব্ধি বেগে গিয়েছি এটা বের করব, যেতে কতটুকু সময় লেগেছে এটা দিয়ে বের করব। আচ্ছা, এখানে চলো যে আমাকে প্রশ্ন করে যদি যে কত কোণের নৌকাটা রওনা দিয়েছে, এটা দেখেই বোঝা যাচ্ছে 90, সো এই প্রশ্নটা তোমাকে করবে না। এখানে যেমন করেছে কত কোণের নৌকাটা রওনা দিয়েছে, সোজা পৌঁছাতে চাইলে
এখানে তোমাকে এই প্রশ্নটা করবে না, কারণ এখানে ঠিক 90 ডিগ্রি কোণে রওনা দিয়েছে, কিন্তু সে কিন্তু সোজা পৌঁছাবে না, সে যাবে এরকম কোনো একটা জায়গা দিয়ে। লব্ধিটা হবে এই দিকে, ভি আরটা হবে এই দিকে, লব্ধি বেগ। তো এক্ষেত্রে লব্ধি বেগ কি বের করতে চাইতে পারে না? অবশ্যই পারে। লজিকটা হচ্ছে ওই যে ভিটি স্কোয়ার প্লাস ভিবি স্কোয়ার, হ্যাঁ, প্লাস 2 ভিটি ভিবি কস 90 ডিগ্রি। তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কস 90 সমান 0, এই পুরো রাশিটাই 0 হয়ে যায়। এই লজিকটা আসলে দেখতে এরকম ছোট হয়ে যায়। আগের ক্লাসগুলো না করলে শিক্ষার্থী বন্ধুরা এগুলো বুঝতে তোমার কষ্ট হবে। এগুলো ফিজিক্সের আলাদা একটা ভাষা, যেই ভাষাগুলো স্পষ্ট করার জন্য আমি 4টা ক্লাস নিয়েছি। আজকে 5ম ক্লাসে এসে তোমাদেরকে এই ডিফিকাল্টিসগুলা সমাধান করে দিচ্ছি। আচ্ছা, এইখানে লব্ধি বেগ বের করতে হলে লজিক হচ্ছে এটা, বইয়ের মধ্যে তুমি এটাই দেখো, ওগুলা দেখো না, আসলে মুখস্থ করবা না। এটা মূলত ওই লব্ধির মান নির্ণয় করার সূত্র থেকে আসছে, কোণের মান 90 বিধায় এটা ছোট হয়েছে। আচ্ছা, এখন কথা হচ্ছে সোজা রওনা দেওয়া, এটা 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 সোজা রওনা দিলে কি সে ন্যূনতম দূরত্বে পৌঁছাবে? না। প্রতিকূলে রওনা দিলে সে ন্যূনতম দূরত্বে পৌঁছাবে। এখন আমি যদি তোমাকে একটা প্রশ্ন করি যে একটা নদীতে সবচেয়ে কম সময়ে যাইতে চায়, কোন দিকে রওনা দিতে হবে? যেমন আমি তোমাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম, দেখি তোমরা উত্তরটা দাও। একটা নদীতে মাঝি এখান থেকে রওনা দিয়েছে, সবচেয়ে কম সময়ে যেতে চায়, সে কি এদিকে রওনা দিবে, সে কি সোজা রওনা দিবে, নাকি সে কি প্রতীক অনুকূলে রওনা দিবে? এই 3টা সিচুয়েশনের কোন সিচুয়েশনে রওনা দিলে সে সবচেয়ে কম সময়ে ওপারে পৌঁছাতে পারবে? কোথায় পৌঁছাবে ডাজন্ট ফ্যাক্ট, আমার প্রয়োজন সবচেয়ে কম সময়ে রওনা দিব। যেমন মনে করো করিম রওনা দিল এইদিকে, রহিম রওনা দিল এইদিকে, চঞ্চল রওনা দিল এইদিকে। এখন আমি তোমার কাছে আনসার জানতে চাচ্ছি, কে, করিম, রহিম, চঞ্চল, কে জিতবে? ওপারে পৌঁছাতে সবচেয়ে কম সময় নিয়ে কে জিতবে? একটা সাঁতার প্রতিযোগিতা দিলাম আমি, একে রওনা দিতে বলছি করিমকে এদিকে, রহিমকে বলেছি সোজা, চঞ্চলকে বলেছি এদিকে রওনা দাও। কে সবার আগে ওই পারে পৌঁছাবে আমি জানতে চাচ্ছি। করিম, রহিম, চঞ্চল, এই 3 জনের মধ্যে। আমি একটু তোমাদের বেসিকটা একটু দেখে আসি। তো যেমন একজন বলছো প্রতিকূলে, সানিয়া হলো না তো। তারপর বলছো করিম, না নন্দী হয়নি, প্রতিকূলে হয়নি, অনুকূলে হয়নি। চতে চঞ্চল, না হয়নি, করিম হয়নি, অনুকূলে করিম আগে পৌঁছাবে, প্রতিকূলে করিমের সাপোর্টার বেশি দেখছি আমি। আচ্ছা, অনুকূলে রহিম আগে পৌঁছাবে। সানিয়া তুমি আগে একটা আনসার করেছো, আসলে একটা একটা করে আনসার করলে তুমি যদি 3বার কমেন্ট করো করিম, রহিম, চঞ্চল, 3 জনে একটা তো হবেই, তাই না? আচ্ছা ফাইন, থ্যাংক ইউ, আমি রিসিভ করলাম। তবে বুঝে বলছো কিনা আমি বুঝাই দিচ্ছি। অনুকূলে চঞ্চল, চঞ্চল, রহিম, ভার্টিক্যালি করিম, রহিম, করিম, রহিম, চঞ্চল, 3 জনেই ঘুরে ফিরে জিতবে না? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা 3টা আনসার করার চেষ্টা করেছো তোমাদের বুদ্ধি দিয়ে। তবে আমার কাছে মনে হচ্ছে তুমি ঘড়ি ধরে একটা নদীতে গিয়ে 3 বন্ধুকে নামাই দিবা। সরি, অ্যাক্সিডেন্ট হতে পারে, দরকার নাই, আমার কথা শুনে তোমরা সত্যি করতে পারো। আমি সত্যি সত্যি কোনটা হয় সেটা একটু দেখাই দেই। এই 3 জনের মধ্যে রহিম সবার আগে ওপারে পৌঁছাবে। যেমন কেন, আমি বেসিকটা বলি। করিম প্রতিকূলে যেতে যেতে রহিম শরীরটা ছেড়ে দিবে, ও অনেক দূর চলে যাবে। তুমি বলতে পারো স্যার ও সোজা রওনা দিছে, ও কি সোজা পৌঁছাবে? আমি আগেই বলেছি কোথায় পৌঁছালো এটা আমাদের কনসার্ন না, আমাদের টার্গেট হচ্ছে কে সবার আগে ওখানে যেতে পারে। যেমন তুমি বলতে পারো স্যার এই অনুকূলে যে রওনা দিছে সে তো অনুকূলে রওনা দিছে, সে তো আরো জোরে যাবে। হ্যাঁ, সে তো জোরে যাবে, কিন্তু এটাও মানতে হবে সে অনেক দূরে গিয়েও পৌঁছাবে। সে একটা সময় চিন্তা করবে কি ব্যাপার আমি যাচ্ছি না কেন, মানে স্রোতটাকে আরো দূরে নিয়ে যাবে, মানে লব্ধিটা অনেক দূরে হবে। আবার ঠিক সোজা যে রওনা দিছে, তুমি দেখো কার লব্ধিটা তোমার যেমন এই লব্ধিটা অনেক দূরে, তার চেয়ে কিন্তু কাছে এই লব্ধিটা। তার মানে এই 3 জনের মধ্যে রহিম সবার আগে ওপারে পৌঁছাবে। এটাকে বলে ন্যূনতম সময়ে পৌঁছা। সবচেয়ে কম সময়ে পৌঁছাতে হলে তাহলে মনে রাখবা যে একদম সোজা শরীরটাকে ছেড়ে দিলেই সে কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে। কিন্তু যদি অনুকূলে রওনা দেয় পারে পৌঁছাবে, সে খুব দ্রুত যাবে, কিন্তু অনেকটা পথ যাবে, তার চেয়ে কম সময়ে সে পৌঁছে যাবে। এটা হচ্ছে রিয়েল, মানে বাস্তব ঘটনা আর কি। বাস্তবে তুমি চেক করে দেখলে এরকমই হবে। কারেক্ট আনসারটা হচ্ছে রহিম। তবে আমি রহিমের সাপোর্টার কম পেয়েছি, কিন্তু আমি চঞ্চল এবং করিমকেই খুব বেশি সাপোর্ট করতে দেখলাম। আচ্ছা যাই হোক, এই যে সিচুয়েশনটা সোজা রওনা দিলে সবচেয়ে দ্রুত ওপারে পৌঁছানো যায়, তার মানে এটাকেই বলে ন্যূনতম সময়ে পৌঁছা। তাহলে আমরা শিখলাম ন্যূনতম সময়ে ওপারে পৌঁছাতে গেলে
আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি হতে হবে, সবচেয়ে কম সময় তাহলে ওপারে যেতে পারবে, মানে স্রোতের বেগ নৌকার বেগের মধ্যবর্তী কোণ 90 হইতে হবে। আচ্ছা, এখন এখানে তোমাকে আর কি জিজ্ঞেস করতে পারে, এখানে তোমার কাছে টাইম জিজ্ঞেস করবে যে ওপারে যেতে কত সময় লাগে। তাহলে সময় ইজ ইকুয়াল টু দূরত্ব ভাগ বেগ। আমি তোমাকে বলেছি সময় এপার থেকে ওপারে যাওয়ার মানে প্রস্থ বরাবর একটা তথ্য। সো প্রস্থ বরাবর সব ইনস্ট্রুমেন্ট দিয়ে তোমাকে এটা সমাধান করতে হবে। প্রস্থ বরাবর দূরত্ব আমার তো দেওয়াই আছে, দূরত্ব দেওয়াই থাকবে প্রস্থ বরাবর, তাহলে প্রস্থ বরাবর বেগ লাগবে, তার মানে এটার আনসার হচ্ছে ভিবি। এটা কিন্তু ভিবি দিয়ে হয়ে যাবে, এটা কিন্তু ভিবি দিয়ে হইতো না, ভিবির অংশ দিয়ে হবে, কারণ প্রস্থ বরাবর তথ্য দিয়ে আমাকে এই সময়টা বের করতে হবে, কারণ সময়টাই হচ্ছে এপার থেকে ওপারে যাওয়ার তথ্য, তার মানে প্রস্থ বরাবর একটা তথ্য, প্রস্থ বরাবর রাশিগুলো দিয়ে আমাকে বের করতে হবে। আচ্ছা, এখন যদি এই জায়গায় তোমাকে আমি প্রশ্ন করি যে এই লোকটা তো যাওয়ার কথা ছিল ঠিক বিপরীত বিন্দুতে, এখান থেকে সে স্রোত বরাবর কতটুকু গিয়েছে, এটা যদি তোমার কাছে জানতে চাই, স্রোত বরাবর দূরত্ব যদি তোমার কাছে জানতে চাই, যে স্রোত বরাবর, এই যে স্রোত বরাবর ওপারে সে কতটুকু গিয়েছে, যে স্রোত বরাবর দূরত্ব, স্রোত বরাবর কতটুকু দূরত্ব গিয়েছে তোমার কাছে এটা জানতে চাইলাম। এটাকে ধরো আমি ডি দিয়ে প্রকাশ করলাম স্রোত বরাবর দূরত্বকে। তো দূরত্ব ইজ ইকুয়াল টু, তো আমরা জানি সময় ইনটু বেগ, আমরা ছোটবেলায় যা শিখেছি তার চেয়ে ভেরিয়েশন কিছু তো না। আচ্ছা, স্রোত বরাবর দূরত্ব যদি তোমার কাছে জানতে চায় যে ওপারে স্রোত বরাবর কতটুকু দূরত্ব যাবে, সেক্ষেত্রে এখানে এই লজিকটা থাকতে পারে, এই লজিকটা থাকতে পারে, এই লজিকটা থাকতে পারে। স্রোত বরাবর দূরত্ব যদি তুমি বের করতে চাও, তুমি একটু ভালো বুদ্ধি করে দেখো, এই স্রোত বরাবর সে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে সেটা তুমি জানতে চাও, দূরত্ব ইজ ইকুয়াল টু সময় ইনটু বেগ। স্রোত বরাবর দূরত্ব বের করতে চাও, তুমি যে এপার থেকে ওপারে গেলা, এখানে যেতে তোমাকে হেল্প করেছে কে? স্রোতের বেগ, না হলে তুমি এখান থেকে ওখানে গেলা কি কেন? তার মানে স্রোত বরাবর বেগটাকে তোমার রিসিভ করতে হবে এখানে, তার মানে এখানে বেগের ভ্যালুটা হবে ভিটি। তুমি যদি এখানে ভিবি দাও তাহলে কিন্তু হবে না, কারণ ভিবি তোমাকে এখান থেকে ওইখানে নিতে কোনো হেল্প করে নাই, এখান থেকে ওইখানে নিতে হেল্প করেছে ভিবিটা, তো রওনা দিয়েছিল সোজা, তার টার্গেট ছিল সে সোজা যাবে, কিন্তু ভিটি তাকে এখানে নিয়ে গিয়েছে, তার মানে এখানে বেগটা হবে ভিটি। কেন? কারণ স্রোত বরাবর দূরত্ব তুমি বের করতে চাও, এটার জন্য হেল্প করছে তোমাকে ভিটি, বেগটা হবে ভিটি। সময়টা কত হবে? সময়টা কিছুক্ষণ আগে বের করে রেখেছি, ডি ভাগ ভিবি। তার মানে এই সিচুয়েশনে কোনো ম্যাথ আসলে তুমি স্রোত বরাবর দূরত্ব এই যে এমন করে বের করে দিবা। আমি নিশ্চয়ই তোমাদেরকে বুঝাতে পেরেছি, এই জায়গা থেকে এই কয়টা প্রশ্নই হইতে পারে। আচ্ছা, এখন একটা কথা হচ্ছে, সৃজনশীলের মধ্যে প্রশ্ন থাকলে তোমাদের বুঝতে কষ্ট হয় কেন? কারণ তোমরা এই বেসিক জিনিসগুলো ক্লিয়ার না, স্পষ্ট না। যদি এগুলো স্পষ্ট করে, এগুলো নিয়ে কিছু গাণিতিক সমস্যা করে তারপর তুমি টেস্ট পেপার থেকে যে কোনো সৃজনশীল হাতে নাও, তুমি চিন্তা করতে পারবে, তুমি ওটা নিয়ে নাড়াচাড়া করতে পারবে, একটা সময় মিলে যাবে। আচ্ছা, তাহলে এবার চলে যাও লাস্ট যে সিচুয়েশন আছে সেটা। লাস্ট যে সিচুয়েশন, এখানে নৌকাটা রওনাই দিছে স্রোতের অনুকূলে, মনে করো সে 70 ডিগ্রি কোণে রওনা দিছে, এইখানেও আলফা বলবে না, কারণ আলফা বললে এখানে তোমাকে লব্ধি বেগ, আলফা জানতে চাইলে লব্ধি বেগ ওদের দিয়ে দিতে হবে, লব্ধি বেগ দিলে তারপর আমরা আলফা বের করতে পারবো এই সূত্র থেকে। যদি ওই সিচুয়েশনে তোমার কাছে আলফা চায় তাহলে লব্ধির বেগ দিয়ে দিতে হবে। ওই সিচুয়েশনে নর্মালি আলফা চায় না, ওরা বলে দেয় নৌকাটা এত কোণে রওনা দিছে, তার মানে 90 ডিগ্রির চেয়ে ছোট কোনো কোণে রওনা দিলেই আমরা বুঝবো স্রোতের অনুকূলে। তো 90 ডিগ্রির চেয়ে ছোট কোনো কোণ দেখলে আমরা বুঝবো স্রোতের অনুকূলে। তোমার মাথায় কিন্তু স্যারের এই জায়গাটা চোখে ভাসবে। তো এখান থেকে তোমার কাছে কি কি জানতে চাইতে পারে পরীক্ষায়, এরকম কোনো জায়গা যদি পরীক্ষায় তোমাকে দেয়, সেক্ষেত্রে লব্ধি বেগ তোমাকে বের করতে বলবে এরকম, ভিটি স্কোয়ার প্লাস ভিবি স্কোয়ার প্লাস 2 ভিটি ভিবি কজ আলফা। আচ্ছা, তোমরা একটা জিনিস কিন্তু আমাকে বলতে পারো যে স্যার আপনি এই আবারও তো সেই সূত্রগুলোই পড়াচ্ছেন, আপনি আমাদেরকে ম্যাথ করাবেন বলছিলেন। আমি চাই না যে তোমাকে একটা ম্যাথ করাই, আমি চাই তোমাকে এমন কিছু বুঝিয়ে দেই যে যাতে তুমি 1000টা ম্যাথ পারো। আমি ম্যাথই করছি, ম্যাথের সেন্সগুলোই বুঝিয়ে দিচ্ছি। আমি চাই না যে তুমি একটা ম্যাথ পারো, একটা ম্যাথ আমি করাই, আমি চাই তুমি 1000টা ম্যাথ পারো, আমি সেই প্রস্তুতি তোমাকে যাতে নিয়ে দিতে পারি। তো এটা একটা সিচুয়েশন, এটা আরেকটা সিচুয়েশন, এটা হচ্ছে আরেকটা সিচুয়েশন। এই তিনটা সিচুয়েশনে নদীতে নৌকা রওনা দিতে পারে। পরীক্ষায় হয় তোমাকে এই সিচুয়েশন থেকে প্রশ্ন দিবে, এই লজিকগুলো অ্যাপ্লাই করতে হবে, হয় তোমাকে এখানে ফেলে দিবে, না হয় তোমাকে এখানে ফেলে দিবে। আচ্ছা, তাহলে দেখো এখানে লব্ধি বেগ বের করতে বলবে, আমরা কিন্তু বের করতে পারবো। আচ্ছা, যদি এখানে তোমাকে বলে একটা প্রশ্ন, এখানে যদি তোমাকে বলে যে ওপারে যেতে কত সময় লেগেছে, তাহলে লজিকটা কি হবে? লজিকটা হবে দূরত্ব ভাগ, একটু চিন্তা করো, তুমি কিন্তু বলতে পারো স্যার এখানেও তো প্রস্থ বরাবর
অংশ কোথায়, বেগের অংশ কোথায়। আপনি ঠিক যেমন এখানে ঠিক প্রস্থ বরাবর বেগের অংশ বের করেছিলেন, এখানেও কি প্রস্থ বরাবর বেগের অংশ আছে? 100% আছে। এখানে প্রস্থ বরাবর বেগের অংশ আছে। দেখো এই যে এটা হচ্ছে ভিবি, ভিবি এর এই অংশটা হচ্ছে, ভিবি এর এই অংশটা হচ্ছে, আমি যদি এটাকে আলফা বলি, আলফা ইজিক্যাল টু যদি 70 ডিগ্রি হয়, তাহলে ভিবি এর এই অংশটা হচ্ছে ভিবি কস 70 ডিগ্রি, ভিবি এর এই অংশটা হচ্ছে ভিবি সাইন 70 ডিগ্রি, দ্যাট মিনস আলফা। তার মানে এই নৌকার বেগের এই অংশটা হচ্ছে ভিবি সাইন আলফা, আর এই অংশটাই আমার এখানে নিতে হবে। কেন? কারণ আমরা প্রস্থ বরাবর একটা তথ্য চাই। আমি নিশ্চয়ই তোমাকে বোঝাতে পেরেছি। তুমি এখানেও যদি ভুলে ভালে সাইন আলফা দিয়ে দিতা, আলফার মানটা হতো 90, সাইন 90 সমান 1 হয়ে যেত, লজিক ওটাই হইতো। তার মানে তোমাকে আমি একটা জিনিস শিখাই দিতে পারি, যে কোনো সিচুয়েশনে পরীক্ষা যদি তোমাকে সময় বের করতে বলে এপার থেকে ওপারে যাওয়ার, তাহলে তুমি এই লজিকটাই অ্যাপ্লাই করতে পারো সকল জায়গাতেই, সকল জায়গাতেই এই লজিকটাই অ্যাপ্লাই করতে পারো। তাহলে সব জায়গাতেই লজিক কিন্তু একটাই হয়ে গেল। আচ্ছা, এখান থেকে তোমাকে আর কি জানতে চাইতে পারে? হ্যাঁ, এখান থেকে তোমাকে বলতে পারে যে এই পয়েন্টের বিপরীত পয়েন্ট তো এটা, এখান থেকে নদীর বিপরীত পারে সে কতটুকু দূরত্ব গিয়েছে। ওই যে স্রোত বরাবর দূরত্ব, স্রোত বরাবর দূরত্ব যদি তোমার কাছে জানতে চায়, তাহলে আমি তোমাকে বলেছিলাম প্রথমেই যে স্রোতের অনুকূলে রওনা দিলে নৌকাটা সবচেয়ে জোরে যায়। কি কারণে যায় সেটা এখন বুঝবো। স্রোত বরাবর দূরত্বটা হচ্ছে ডি, এই ডি ইজিক্যাল টু আমি কিছুক্ষণ আগে বলেছি সময় ইন্টু বেগ, কারণ দূরত্ব ইজিক্যাল টু সময় ইন্টু বেগ। আমার সময়টা কত, আমার বেগটা কত সেটাকে লিখে ফেলি। বেগটা কত একটু চিন্তা করো, এখান থেকে এখানে স্রোত বরাবর যেতে তোমাকে হেল্প করছে স্রোতের বেগ, তার মানে স্রোতের বেগটা এখানে আছে। তুমি চিন্তাও করতে পারবা না আরেকটা বেগ কিন্তু এখানে আছে। সেই বেগটা কোনটা? এই যে তুমি দেখতেছো নৌকার যে বেগটা আছে, নৌকার বেগের এই বরাবর কিন্তু একটা অংশ আছে, সেই অংশটা কিন্তু ভিবি কস আলফা। আচ্ছা, কারণ এই কোণটা হচ্ছে আলফা, তাহলে ভিবি এর এই অংশটা হচ্ছে ভিবি কজ আলফা। এই অংশটা কিন্তু এখানে অটোমেটিক কাজ করতেছে। তার মানে নৌকাটা জোরে যাওয়ার কারণ হচ্ছে এখানে এই বরাবর বেগ কিন্তু দুইটা, একটা হচ্ছে নৌকার বেগের একটা অংশ এসে যোগ হয়ে গেল কার সাথে? স্রোতের বেগের সাথে। তাহলে এখানে এই ভিটি এর সাথে যোগ করতে হবে ভিবি কজ আলফা। এই দুইটা বেগ কিন্তু এখানে হবে, অনেকে এটা মিস করে, তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর টাইমটা হচ্ছে কিছুক্ষণ আগে আমরা বের করে রেখে এসেছি দূরত্ব ভাগ ভিবি সাইন আলফা। তো আমি তোমাকে এতটুকু নিশ্চিত করতে পারি, এখান থেকে তোমার কাছে হয় এটা জানতে চাবে, না হলে এটা, না হলে এটা। আজকে তুমি বাসায় নৌকা স্রোতের যে কোনো ম্যাথ নিয়ে বসবে এবং তুমি চেষ্টা করবে যে এই 3টা সিচুয়েশন তুমি গ্রো করার জন্য। আমি তোমাকে একটু স্পেস দিয়ে দিচ্ছি, তুমি যাতে একটা স্ক্রিনশট দিতে পারো, এবং অবশ্যই তুমি ক্লাসটা আবার রিভাইজ দিবে এবং এই জিনিসগুলো তুমি নিজে বুঝে বুঝে লেখার চেষ্টা করবে, তারপর তুমি ম্যাথমেটিক্সে যাবে। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু একটু রেসপন্স করে জানাও যে আমি যে 3টা সিচুয়েশন তোমাকে দিলাম, এখান থেকে যদি কোনো রকমের কোনো কোশ্চেন তোমার থাকে, আমি ইনস্ট্যান্ট আনসার দিয়ে দিচ্ছি, তুমি প্রশ্ন আমাকে করতে পারো। আমি একটু তোমাদের কাছে জানিয়ে দিচ্ছি যে যে কোনো প্রশ্ন তোমার এই জায়গা থেকে যদি থাকে তাহলে ইনস্ট্যান্ট আমাকে প্রশ্ন করো, আমি এখনই উত্তর দিয়ে দিচ্ছি। ইনস্ট্যান্ট আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি এখনই উত্তর দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি স্পেস দিচ্ছি, তুমি দেখো, দেখে যে কোনো প্রশ্ন করে ফেলো। তোমরা আমার সাথে সাথে যারা লিখে ফেলেছো তারা সবচেয়ে বুদ্ধিমান বুদ্ধিমতী। এখন হয়তো বিষয়টা একটু তোমার সব মিলিয়ে একটু ভেবাচাকা লেগে যাবে। যে কোনো প্রশ্ন তোমার থাকলে আমাকে বলতে পারো। ইমু বলছো যে স্যার বুঝেছি, তারপর ফাইন। তারিকুল, যে কোনো প্রশ্ন আমি একদম মাথা নত করে রিসিভ করব, তুমি করতে পারো। যেমন তারিকুল একটা প্রশ্ন করেছো যে স্যার আমি যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে যেতে চাই তাহলে এই 3 সিচুয়েশনের কোনটা হবে? তুমি যদি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে যেতে চাও তাহলে সেটা স্রোতের অনুকূলে হবে। আমি তোমাকে বলে দেই, জিরোতে তো আর নৌকা যাবে না। 1 ডিগ্রি থেকে যদি 90-র এই পাশেই হয়, তার মানে তোমার 89, 1 থেকে 89 পর্যন্ত যে কোনো কোণে আসলে সেটা, এটাকে তুমি বলতে পারো স্রোতের অনুকূলে। আর এটা তো 90, আর 90-র এই পাশে 179 পর্যন্ত 91 থেকে, সেটাকে তুমি বলতে পারো স্রোতের প্রতিকূলে। আচ্ছা আমি দেখতে চাচ্ছি, তারপর
স্যার লাস্টেরটা আবার একটু বুঝাবেন? আমি এটাই বললাম যে আবার যদি একটু দেখে নাও লেকচারটা তাহলে তোমার জন্য সুবিধা হয়, কিন্তু স্পেসিফিক করে কিছু জিজ্ঞেস করো সেটার আনসার আমি দিই। টোটাল জিনিসটা বুঝতে চাইও না, তাহলে হয়তো একটু সময় লাগবে। তুমি রিপিট রেকর্ডেড দেখলে ভালো, স্পেসিফিক করে জিজ্ঞেস করো, স্যার এটা 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 এরকম করে জিজ্ঞেস করলে আমি উত্তর দিচ্ছি। আচ্ছা, তারপর স্যার ফার্স্ট সিচুয়েশনে স্রোত বরাবর ডিস্টেন্স হবে কি? ও ভেরি নাইস কোশ্চেন সাইমা। ফার্স্ট সিচুয়েশনে স্রোত বরাবর ডিস্টেন্সটা চাবে না এই জন্য, কারণ দেখো এখান থেকে আমি যেখানেই গিয়েছি এখান থেকে ঠিক বিপরীত বিন্দু থেকে এই দূরত্বটা বের করেছি, ঠিক বিপরীত বিন্দু থেকে স্রোত বরাবর দূরত্ব বের করেছি। আর এখানে কিন্তু আমি রওনাই দিয়েছি ওখানে, খেয়াল করো তুমি রওনা দিয়েছো এখানে, তার মানে এই ডিস্টেন্সে তুমি কিন্তু নাই, তুমি রওনা দিয়েছো এখানে, তুমি কিন্তু পৌঁছাবা এদিকে। আর এখানে তুমি যেখান থেকে রওনা দিয়েছিলে তার বিপরীত বিন্দু থেকে যে দূরত্বটা সেটাই স্রোত বরাবর দূরত্ব, সেটাই তোমার কাছে চাবে। আর এখানে এই বিপরীত বিন্দু থেকে না, কারণ রওনাই দিছে প্রতিকূলে, সো স্রোত বরাবর দূরত্ব ওই সিচুয়েশনে চাবে না। আচ্ছা, তারপরে সিচুয়েশন 1, হ্যাঁ বুঝতে পারছি বলছো, সবগুলাই প্রায় সেম, প্রতিকূলটা ভালো। ইনশাল্লাহ পারবো স্যার, থ্যাংক ইউ, ফাইন। সবাই লিখেছো বলছো, ঠিক আছে। তুমি যদি এগুলা যে কোনো ম্যাথমেটিক্সে তুমি অ্যাপ্লাই করো তাহলে সবচেয়ে সুবিধা হবে। আমি এখন তোমাকে যে কোনো একটা প্রশ্ন ধরো, আমি মুছে ফেলছি সিচুয়েশনগুলো, তোমরা নিশ্চয়ই বুঝেছো সবাই, এবং তোমরা ছোটোখাটো প্রশ্নও করেছো, আমি বুঝতে পেরেছি। রেকর্ডেড ক্লাসটা থেকে যাবে, তোমরা আবার দেখবা। পরীক্ষায় আটকে যাওয়ার আমাদের প্রধান কারণ হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস কম করা। যে একই জিনিস 3বার পড়বে তার বেশি মনে থাকবে, যে একই জিনিস একবার পড়বে তার কম মনে থাকবে। এটা খুবই স্বাভাবিক একটা বিষয়, অস্বাভাবিক ভাবা যাবে না। যেমন আমি তোমাকে একটা সিচুয়েশন বলে দিচ্ছি, যেমন আমি এপার থেকে ওপার 2টা পয়েন্ট বলে দিলাম, যে এখান থেকে এই যে ওই পার পর্যন্ত দূরত্বটা হচ্ছে, ডিস্টেন্সটা হচ্ছে 36 মিটার। আমি তোমাকে বললাম একটা নৌকা এরকম করে রওনা দিয়েছে ভিবি বেগে, একটা বোর্ডে এসেছে প্রশ্নটা, তো 37 ডিগ্রি কোণে রওনা দিয়েছে। আমি তোমাকে বললাম ভিবি এর বেগটা ছিল 10 m/1। আমি তোমাকে বললাম যে এখানে 2টা পয়েন্ট ওরা দিয়ে দিছে, এটাকে বি বলছে, আর এরকম একটা পয়েন্ট দিয়ে এটাকে সি বলছে। তারপর ভিআর এর ভ্যালু, মানে স্রোতের বেগের ভ্যালু দিয়ে দিছে 3 m/1। ভিআর না বলে আমরা এটা সবসময় টাইট বলি, আমরা যেটা শিখেছি সবসময়ের জন্য সেটা বললেই ভালো। তো এখন তোমাকে আমি প্রশ্ন করলাম, মনে করো এটা এ, আমি প্রশ্ন করলাম যে নদীর ওপারের বিপরীত বিন্দুতে, আমি তোমাকে প্রশ্ন করলাম এরকম কিচ্ছু না বলে ডাইরেক্ট এরকম বলে দিলাম, ন্যূনতম দূরত্বে পৌঁছাতে চাইলে, খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, ন্যূনতম দূরত্বে পৌঁছাতে চাইলে মাঝি এ বিন্দু থেকে কত কোণে রওনা দিবে। এটা বের করা সম্ভব কি? যদি হয় তাহলে গাণিতিক বিশ্লেষণ করে দেখাও। ধরো এটা একটা প্রশ্ন, এরকম অ্যাভাইলেবল অনেক প্রশ্ন করা যায় আসলে এখান থেকে, যে ন্যূনতম দূরত্বে পৌঁছাতে চাইলে মাঝি এ বিন্দু থেকে কত কোণে রওনা দিবে। এ বিন্দু থেকে সে রওনা দিতে চায়। এখন এই চিত্রটা দেখে তোমার কাছে মনে হচ্ছে যে স্যার এটা তো 37 ডিগ্রি কোণে রওনা দিছে, এটা তো স্রোতের অনুকূলে পার্ট। আচ্ছা, এখানে 37 ডিগ্রি কোণে রওনা দিছে, কিন্তু তোমার কাছে ওরা জানতে চেয়েছে যদি ন্যূনতম দূরত্বে পৌঁছাতে চায়, যদি এই পয়েন্ট থেকে ঠিক এখানে পৌঁছাতে চায়, এটাই হচ্ছে সবচেয়ে মিনিমাম ডিস্টেন্স, যদি এই বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছাতে চায় তাহলে কিন্তু তাকে অবশ্যই এইদিকে রওনা দিতে হবে। এখন এখানে এটা রওনা দিয়েছে বলেই তুমি এটা নিয়ে বসে থাকবা তা না, তুমি সবসময় ওদের নিডটা দেখবা, ওরা কি চায় তোমার কাছে। যেমন তুমি কি চাও আজকে, তুমি চাও আজকে সুজন স্যারের ক্লাসটা তুমি করবা, এবং সেটা করার জন্য তুমি মোবাইল নিয়েছো, তুমি খাতা কলম নিয়ে বসেছো, ইন্টারনেট অন করেছো। তার মানে আগে তোমাকে জানতে হবে তুমি কি চাও, তুমি কি করতে চাও, তারপর ওটা পারপাস তোমাকে প্রিপারেশন নিতে হবে। যেমন ওরা আমার কাছে জানতে চায় ন্যূনতম দূরত্বে যদি পৌঁছাতে চাই, এখান থেকে এখানে পৌঁছাতে চাইলে জীবনেও এদিকে রওনা দিলে হবে না, এদিকেই রওনা দিতে হবে। তার মানে এই বেগটা কত কোণে রওনা দিতে হবে, তার মানে ওই একই বেগে রওনা দিবা, 10 m/1 বেগে রওনা দিবা, কিন্তু এখানে পৌঁছাতে চাও, আলফাটা কত হবে সেটা বের করতে বলছে ওরা। ওদের ফিগার দেখে অবাক হয়ে যাওয়া যাবে না, তুমি তোমার চাহিদাতে অটল, ওরা কি চাইছে আমি সেটাই করব। তাহলে ন্যূনতম দূরত্বে পৌঁছাতে চাও, এখান থেকে এখানে যেতে চাও, মাঝি এ বিন্দু থেকে কত কোণে রওনা দিবে, তাহলে এ বিন্দু থেকে তাকে এদিকেই রওনা দিতে হবে,
তো কিছুক্ষণ আগে শিখাই দিছি আমি এরকম প্রশ্নের আনসার করার জন্য tan θ = লব্ধি যার সাথে কোণ উৎপন্ন করে। আমি বলেছি একদম সোজা যদি রওনা দিতে চায় সেক্ষেত্রে এই থেটার ভ্যালুটা 90, সোজা যদি পৌঁছাতে চায় তাহলে লব্ধি যার সাথে কোণ উৎপন্ন করে সেটা সূত্রে একা একা থাকে এবং বাকি যেটা আছে সেটা ডাবল টাইম থাকে ভিবি সাইন আলফা। একটু লক্ষ্য করো, এখান থেকে tan 90 মান আমরা জানি, tan 90 সমান হচ্ছে ইনফিনিটি মানে অসংজ্ঞায়িত, যেটা সমান আমরা 1/0 বলতে পারি। এবং এখানে তোমার ভিবি সাইন আলফা ভাগ ভিটি প্লাস, তার মানে তোমাকে কিন্তু আলফা বের করতে বলেছে, কত কোণে রওনা দিবা, ভিটি প্লাস ভিবি কজ আলফা। এখানে যদি আমরা আড়াআড়ি গুণ করে ফেলি তাহলে ভিটি প্লাস ভিবি কজ আলফা ইকুয়াল টু হচ্ছে 0, তার মানে ভিবি কজ আলফা ইকুয়াল টু হচ্ছে মাইনাস ভিটি, কজ আলফা ইকুয়াল টু হচ্ছে মাইনাস ভিটি ভাগ ভিবি, তারপর আলফা ইকুয়াল টু মাইনাস কজ ইনভার্স ভিটি ভাগ ভিবি। ক্যালকুলেশন করলেই কিন্তু আলফাটা চলে আসবে যে কত কোণে রওনা দিলে তুমি ঠিক এখান থেকে এখানে পৌঁছাবা, এটা কিন্তু চলে আসবে। তাহলে এই যে প্রশ্নগুলো এরকমই হয়, আসলে নদী নৌকা স্রোতের প্রশ্নগুলো এরকমই আসলে হয়। তোমরা অনেকে আনসার করে ফেলেছো, আমি এটা কিন্তু এক্সপেক্ট করবো, আমি একটু দেখতে চাই। 107.45 ডিগ্রি অঙ্কটা বইয়ের এক্সাম্পলেও আছে, আমির হোসেন খানের বইয়ের 160 ডিগ্রি। তোমাদেরকে আমি কিভাবে যে আসলে তোমাদের প্রতি কি বলবো, অনেক দোয়া তোমাদের প্রতি। একজন শিক্ষকের একজন শিক্ষার্থীকে এতটুকুই করতে পারে, আসলে অনেক দোয়া করতে পারি তোমার জন্য, যাতে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারো। থ্যাংক ইউ, তোমরা অনেকে আনসারগুলো করেছো, এরকম অনেক ম্যাথ আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমি তোমাকে আমি যেটা বোঝাতে চেয়েছি, বোঝাপড়াটা খুব বেশি জরুরি। যেটা বোঝাতে চেয়েছি সেটা যদি বুঝতে পেরে থাকো, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি নদী নৌকা স্রোত থেকে যে কোনো ম্যাথ তোমাকে দিলে তুমি পারবে। তবে আমি আরেকটা অনুরোধ করে রাখছি, তোমরা যেহেতু আমার কথা শুনছো, আরেকটা কাজ করবা, সেটা হচ্ছে এই যে নদী নৌকা স্রোতের যেই লেকচারটা আমি দিলাম এটা আবার একটু রিপিট তুমি শুনবা, যেহেতু রেকর্ডেড আছে ক্লাসটা। আবার যদি শোনো এবং আবার যদি নোটটা করো, নিজের হাতে লেখো, তাহলে তুমি আবার বুঝবা। আমি জানি অনেকেই ফার্স্ট টাইম দেখে ছোট ছোট প্রবলেম, ছোট ছোট প্রশ্ন মনের মধ্যে থেকে যায়। তো তুমি আবার যদি দেখো প্রশ্নটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও যদি প্রশ্নটা থাকে সেক্ষেত্রে তুমি প্রশ্নটা করতে পারো আমাকে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে এই ক্লাসটি সমাপ্তি করছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আমার জন্য তোমরা দোয়া করবে, তোমাদের জন্য আমি দোয়া করি, তোমরা যাতে ঠিকঠাক তোমাদের যে অভীষ্ট লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছাতে পারো। ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।